এসআইআর মামলার শুনানি শীর্ষ আদালতে। এসআইআর প্রক্রিয়ায় কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ। 9 ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালে মান্যতা কোর্টের। রাজ্যের অফিসারদেরই মাইক্রো অবজারভার নিয়োগের নির্দেশ। মাইক্রো অবজারভারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। এসআইআর শুনানিতে চূড়ান্ত সিদ্ধান্ত ইআরও ও এইআরওদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় 9 ফেব্রুয়ারি নির্দেশ সুপ্রিম কোর্টের। আজ প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানি রয়েছে। কথা বলবো সরাসরি, মৈত্রী ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে, আমার সহকর্মী। মৈত্রী, শুনানি কখন হবে আর কোন কোন দিকে আজ নজর থাকবে শুনানিতে? মিমি, দেখো, এখনো পর্যন্ত যেটা প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে হয়তো লাঞ্চের বিরতির আগে এই মামলার শুনানি হবে, কিন্তু যেহেতু 1টা বাজে এই মুহূর্তে এবং লাঞ্চ বিরতির সময় হয়ে গিয়েছে, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে মনে করা হচ্ছে যে বেলা 2টোর পরে এই মামলার শুনানি হতে পারে। এর পাশাপাশি আজকে যে বিষয়গুলোর মূল নজর থাকবে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাংলার এসআইআর এর ক্ষেত্রে টাইম লাইনের কোনো তফাৎ হয় কিনা। কারণ শেষবারের যখন শুনানি হয়েছিল তখন যেরকমটা তুমি বললে, মাইক্রো অবজারভার থেকে শুরু করে রাজ্যের দেওয়া অতিরিক্ত আধিকারিক তাদেরকে ব্যবহার এবং ইআরওদেরই যে চূড়ান্ত ক্ষমতা রয়েছে, এই সমস্ত নির্দেশের পাশাপাশি সর্বোচ্চ আদালত 7 দিনের সময়সীমা বাড়িয়েছিল মামলার যারা আবেদন করছে তাদের শুনানি শেষ করার জন্য এবং প্রত্যেকটি ফর্ম জমা নেওয়ার জন্য। ফলে সেই সময়সীমা শেষ হচ্ছে 21 তারিখে। কিন্তু এখনও যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে অনেকেরই কিন্তু এখনো পর্যন্ত যে ভেরিফিকেশনের প্রসেস রয়েছে সেই ভেরিফিকেশনের প্রসেস শেষ হওয়া বাকি রয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সর্বোচ্চ আদালতের কাছে সিইওর তরফ থেকে বা কমিশনের তরফ থেকে অথবা মুখ্যমন্ত্রী বা অন্যান্য যারা আবেদনকারীরা রয়েছেন, যারা পিটিশনাররা রয়েছেন, তাদের তরফ থেকে আবেদন করা হয় কিনা এই সময়সীমা বাড়ানোর জন্য, সেটা আজকে নজরে থাকবে। এর পাশাপাশি এর মাঝখানে যে বারবার করে যে বিষয়টা উঠে আসছিল যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ দিচ্ছেন কমিশনের আধিকারিকেরা, সেই বিষয়টিও কিন্তু আজকে আবারও হয়তো প্রধান বিচারপতির বেঞ্চে দৃষ্টিগোচরে আনা হতে পারে। এর পাশাপাশি ডিজিকে শোকজ করে তাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তাকে রিপোর্ট দেওয়ার জন্য যে আইন শৃঙ্খলার সংক্রান্ত যে সমস্যাগুলো হয়েছে সেই বিষয়ে রিপোর্ট দিতে বলা হয়েছিল। ফলে সেখানে দাঁড়িয়েও ডিজি তরফ থেকে কি রিপোর্ট দেওয়া হয় এবং তার পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালত কি বলে সেদিকেই আজকে আমাদের নজর থাকবে। মিমি, ধন্যবাদ মৈত্রী। ERO has no power now. They have superseded all the power from DO, ERO, BLRO. Only they have appointed 8,300 micro observer and the role observer from the BJP ruled state, so that DO cannot clear the name. It is all micro observer can delete all the names sitting inside the election commission office through AI. That earlier 58 lakhs are being deleted. Even they were not allowed to file Form 6. There are so many people are alive, and now they are being declared by that they are their death. এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলা। 4 ফেব্রুয়ারি তিনি নিজেই সুপ্রিম কোর্টে সওয়াল করেন, প্রশ্ন তোলেন মাইক্রো অবজারভারদের ভূমিকা নিয়ে। মমতার করা মামলার ফের শুনানি হয়। সেখানেই প্রধান বিচারপতির বেঞ্চ বলে, গত 4 ফেব্রুয়ারি আইনজীবীদের সঙ্গে কোর্টে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন মাইক্রো অবজারভারদের বিষয়ে আপত্তি জানানো হয়। কমিশন জানায়, বারবার অনুরোধ করলেও রাজ্য সরকার উপযুক্ত কর্মী নিয়োগ করেনি। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন পর্যাপ্ত কর্মী দেবেন। 7 ফেব্রুয়ারি 8,505 জন গ্রুপ বি অফিসারের নাম দেয় রাজ্য সরকার। এরপরেই শীর্ষ আদালত নির্দেশ দেয় রাজ্যকে 8,505 জন অফিসারের তালিকা দিতে হবে। রাজ্যের অফিসাররাই মাইক্রো অবজারভার হিসেবে কাজ করবেন। কম সময়ের মধ্যে তাদের প্রশিক্ষণ শেষ করতে হবে। মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। ইআরও ও এইআরওদের কাজে তারা শুধু সাহায্য করবেন। শুনানিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও এবং এইআরও। এই যে মাইক্রো অবজারভাররা অ্যাপয়েন্টমেন্ট হবে, তারা সমস্ত ডকুমেন্টসগুলো দেখবে এবং আগে যে হিয়ারিং হয়েছে সেই হিয়ারিংয়েও সব ডকুমেন্টসগুলো দেখবে। এবং কোর্ট বলছে যে না, এদেরকেই নিতে হবে, কারণ এরা লোকাল ল্যাঙ্গুয়েজ জানে। তুমি যে বাইরের থেকে যাকে নিয়ে আসছো ইউপি বিহার থেকে, সে তো আর লোকাল ল্যাঙ্গুয়েজ জানবে না। অতএব লোকাল নামটা কি হবে সেটা তো তারা বলতে পারবে। এটাই তো মেন কন্টেনশন। এবং ডকুমেন্টস দেখে তাদের যে ওপিনিয়ন, তারা তাদের ওপিনিয়ন পেশ করবে, নট ডিসিশন। দে উইল নট টেক এনি ডিসিশন। Decision only will be taken by the ERO, not by any other person. নিউজ 18 বাংলা।
28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন এখনো পর্যন্ত ধার্য, কিন্তু সেই দিন কি আরও পিছিয়ে যেতে পারে, আরও দেরি হতে পারে? এসআইআরে এখনো 60 লক্ষ অভিযোগের নিষ্পত্তি বাকি। সময় কি সব অভিযোগের নিষ্পত্তি হবে? সংশয় খোদ রাজ্যের সিইও দফতর। 21শে ফেব্রুয়ারি অর্থাৎ কাল অভিযোগের নিষ্পত্তির শেষ দিন, আর এখনো 5 লক্ষ নথি যাচাই করেননি ডিএমরা। 25 লক্ষ নথি এইআরওদের কাছে জমা রয়েছে। এই পরিস্থিতিতে কি হতে পারে, কথা বলবো সোমরাজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধির সঙ্গে। সোমরাজ, দেখো, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন, সময়ের কাজ যদি সময়ে না শেষ হয় তাহলে সেক্ষেত্রে সময় আরো বাড়তে পারে। আগামী 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা জাতীয় নির্বাচন কমিশনের তরফে টাইমলাইন দেওয়া হয়েছে। সেক্ষেত্রে 21শে ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকালই অভিযোগ নিষ্পত্তি করার শেষ সময়সীমা দেওয়া হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত যত সংখ্যক নথি অভিযোগ নিষ্পত্তির জন্য পড়ে রয়েছে সেই সংখ্যাটা 7 লক্ষ গতকাল। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে আজ এবং আগামীকালকের মধ্যে এই 60 লক্ষ অভিযোগের নিষ্পত্তি করা আদৌ সম্ভব তা নিয়ে সংশয় রয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের। তার কারণ যেখানে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত 5 লক্ষ ভোটারের নথি যা নিয়ে জেলা শাসকরা এখনো অভিযোগ নিষ্পত্তি চূড়ান্ত করেননি। পাশাপাশি 25 লক্ষ ভোটারের নথি যেটা জেলা শাসকরা যাচাই করে দিলেও এইআরওদের কাছে পড়ে রয়েছে চূড়ান্ত বিবেচনার জন্য। এছাড়াও দেখা যাচ্ছে যে যাদের শুনানি হয়ে গেছে কিন্তু তারপরেও জাতীয় নির্বাচন কমিশন মনে করেছে যে আবারও পুনর্যাচাই করা প্রয়োজন। এই সংখ্যাটা প্রায় 30 লক্ষ। অর্থাৎ দেখা যাচ্ছে 60 লক্ষেরও বেশি ভোট নির্ঘণ্ট ঘোষণার দিনক্ষণও পিছিয়ে যেতে পারে। সোমরাজ, দেখো, কমিশন মনে করছে যে তাদের কাছে সময় রয়েছে বলতে মার্চ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তাদের কাছে সময় রয়েছে। মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যেও যদি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে যায় তাহলে ভোটের নির্ঘণ্ট প্রকাশ নিয়ে কোনো রকম অসুবিধা হবে না। কারণ জাতীয় নির্বাচন কমিশন যে টাইম লাইনে এ রাজ্যে বিধানসভা ভোট করাতে চাইছে সেখানে যদি মার্চের প্রথম সপ্তাহের মধ্যেও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে দেওয়া যায় তাহলে তাতে কোনো সমস্যা হবে না রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট এবং তার সঙ্গে বিধানসভা ভোট পরিচালনা করতে। এবং সেই কারণেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ইতিমধ্যেই জেলা শাসকদের আবারও নির্দেশ দিয়েছেন যাতে দ্রুত এই নিষ্পত্তির কাজটা শেষ করা হয়। অন্তত 21 তারিখের টাইমলাইনের মধ্যে যতটা সম্ভব শেষ করে দেওয়া যায়। তার কারণ এরপর আর বেশি সময়সীমা বাড়ানো সম্ভব হবে না জাতীয় নির্বাচন কমিশনের তরফে। ধন্যবাদ সোমরাজ। গুজরাটে এসআইআর বাদ 13.40% ভোটারের নাম। এসআইআর তালিকায় বাদ 68,12,711 জন। আর কি জানা যাচ্ছে, মৈত্রেয়ী রয়েছে সঙ্গে, জানাবে মৈত্রেয়ী। দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে গুজরাটের ভোটার যে তালিকা সংশোধন হয়েছে তাতে দেখা যাচ্ছে যে 13%-এরও বেশি মানুষের নাম বাদ গিয়েছে। সাধারণভাবে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে দেখা যায় 8 থেকে 10% মানুষের নাম সর্বোচ্চ ক্ষেত্রে বাদ যেতে যায়, কিন্তু গুজরাটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেখানে মোট ভোটার সংখ্যা যখন খসড়া তালিকা বেরিয়েছিল এবং এসআইআর যখন শুরু হচ্ছিল, খসড়া তালিকা বেরোনোর আগে যখন এসআইআর শুরু হচ্ছিল তখন 5,08,43,436 ছিল এবং চূড়ান্ত ভোটার তালিকা যেখানে প্রকাশ হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে 68 লক্ষেরও বেশি নাম বাদ গিয়েছে। ফলে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে 4,40,30,725-এ। অন্যদিকে লাক্ষাদ্বীপ এবং পন্ডিচেরিতেও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে লাক্ষাদ্বীপে 0.36% নাম বাদ গিয়েছে এবং পন্ডিচেরিতে 7.57% নাম বাদ গিয়েছে। এখানে প্রশ্ন উঠছে যে গুজরাটের মতো ছোট রাজ্য যেখানে এবং বিরোধীরা এখানে প্রশ্ন তুলছেন যে যেখানে বারবার করে অনুপ্রবেশের মতো তথ্য তোলা হচ্ছিল সেখানে গুজরাটের মতো রাজ্যে কি করে 13%-এরও বেশি নাম বাদ দেয় কমিশন মন্তব্য করা হয়নি। কমিশন এটাও জানিয়েছে যে এই আগামীকাল অর্থাৎ 21শে ফেব্রুয়ারি ছত্তিশগড়, গোয়া, মধ্যপ্রদেশ, রাজস্থান, আন্দামান নিকোবর আইল্যান্ড চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। ধন্যবাদ মৈত্রেয়ী। সুপ্রিম কোর্টে দুয়ারে রেশন মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত। দুয়ারে রেশনকে ব্লিঙ্কিটের সঙ্গে তুলনা করা হয়েছে। দুয়ারে রেশনকে ব্লিঙ্কিটের সঙ্গে তুলনা বিচারপতি। গ্রাহকের বাড়িতে রেশনে অসুবিধা কোথায়? ডিলারদের প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতি। কি হয়েছে আজ আদালতে এই শুনানিতে আমরা জানবো আরো ডিটেইলে। মৈত্রেয়ী রয়েছে সঙ্গে। মৈত্রেয়ী,
দেখো, এই দুয়ারে রেশন মামলা, যেখানে দুয়ারে রেশনকে যে দুয়ারে রেশনের যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল সেটাকে খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেই মামলাকে চ্যালেঞ্জ করে রাজ্যের তরফ থেকে সর্বোচ্চ আদালতে আসা হয়েছিল এবং বিচারপতি বিক্রম নাথের বেঞ্চে এই মামলার শুনানি হয়। এই শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে এবং এই শুনানি চলাকালীনই রেশন ডিলারদের যেখানে দাবি ছিল যে এই দুয়ারে রেশন প্রকল্পে যদি তারা বাস্তবায়ন করতে চান তাহলে রেশন দোকান বন্ধ রাখতে হবে এবং সেখানেই বিচারপতিদের প্রশ্ন যে এটা অনেকটা রেশনের ব্লিঙ্কিট সার্ভিসের মতো এবং যদি মানুষ দরজার গোড়ায় যদি এবং সেখানে সরকার যদি রেশন পৌঁছে দেয় তাহলে সমস্যা কোথায় রয়েছে, এই প্রশ্ন সর্বোচ্চ আদালতের তরফ থেকে শোনা যায়। যদিও কেন্দ্র এবং যারা যে ছোট রেশন ডিলাররা রয়েছেন তাদের তরফ থেকে যে আবেদন করা হয়েছিল সেই তাদের আবেদনেও বিষয়টিও খতিয়ে শুনেছে সর্বোচ্চ আদালত এবং তারা তাদের অর্ডার রিজার্ভ করে রেখেছে এবং পরবর্তী দিনে আগামী দিনে হয়তো দুয়ারে রেশন নিয়ে চূড়ান্ত অর্ডার সর্বোচ্চ আদালতের তরফ থেকে আসবে। ধন্যবাদ মৈত্র। প্রয়াত শিলংয়ের সাংসদ রিকি এজে সিংকন বৃহস্পতিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। বন্ধুদের সঙ্গে খেলার সময় মাঠেই লুটিয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি সিংকনকে। 54 বছর বয়সী লড়াকু নেতার মৃত্যুতে শোক জ্ঞাপন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক জ্ঞাপন করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও শোক জ্ঞাপন। আরো জানবো, কথা বলবো, আবির রয়েছে সঙ্গে। আবির, দেখো, 2024 সালের লোকসভা নির্বাচনে ভিভিপি প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সেবার তিনি শিলংয়ের 3 বারের কংগ্রেস সাংসদ ভিনসেন্ট এইচ পালাকে তিনি বিপুল ব্যবধানে পরাজিত করেছিলেন। এবং শিলং বা মেঘালয়ের রাজনীতি সম্পর্কে যারা জানেন তারা জানেন যে সেখানকার একেবারে তৃণমূল স্তরের মানুষের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। উপজাতি অধিকার এবং স্বচ্ছ শাসনের পক্ষে জোরালো অবস্থানের জন্য তিনি মেঘালয় অত্যন্ত পরিচিত ছিলেন। যেটা জানা যাচ্ছে যে তিনি বৃহস্পতিবার দিনকে শিলংয়ের মালওয়াই মাউইংয়ে একটি জায়গাতে তিনি বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলেন। এই 54 বছর বয়সের সাংসদ খেলতে খেলতে তিনি আচমকা লুটিয়ে পড়েন। দ্রুত তাকে স্থানীয় একটি কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়, কিন্তু অভিযোগ তার পরিবারের সদস্যরা এবং তার অনুরাগীরা করছেন যে সেখানে সেই সময় কোনো ধরনের চিকিৎসক উপস্থিত ছিলেন না, ফলে তাকে নাকি প্রাথমিক চিকিৎসা পাওয়া যায়নি। এরপরই তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় এইচ গর্ডন রবার্টস হাসপাতালে, সেখানে পাঠানো হয়। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পর 8:42 তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন যে তাকে যে সময় নিয়ে আসা হয়েছিল ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল এবং স্বাভাবিকভাবেই সাংসদের মৃত্যুতে তার যারা অনুগামীরা রয়েছেন তারা ক্ষোভে ফেটে পড়েন। কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী, মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী এবং একাধিক যারা শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা তারা পৌঁছন এবং যে তার মৃত্যুতে প্রধানমন্ত্রী তিনি শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে শোক প্রকাশ করেছেন লোকসভাতে তৃণমূল কংগ্রেসের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বরা। ধন্যবাদ। আলিপুরদুয়ারে রেলের তুঘলকি কাণ্ড, জয়ন্তীতে মহাকাল মন্দির। এই মন্দিরের সবচেয়ে কাছের স্টেশন রাজা ভাতখাওয়া। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি যে শিবরাত্রি উপলক্ষে রাজা ভাতখাওয়া স্টেশনে সমস্ত ট্রেন থামুক। সেই দাবি মতো ট্রেন থামছে। অভিযোগ, সেটা শিবরাত্রির 3 দিন পর থেকে। রেল মানতে নারাজ তাদের দাবি শিবরাত্রির আগে থেকেই ট্রেন থামছে। আলিপুরদুয়ারের জয়ন্তীতে মহাকাল মন্দির। শিবরাত্রিতে এখানে প্রতি বছর পুণ্যার্থীদের ভিড়। এই মহাকাল মন্দিরের সবচেয়ে কাছের রেল স্টেশন রাজা ভাতখাওয়া। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি শিবরাত্রির সময় এখানে সব ট্রেন যেন থামে। এবছর আলিপুরদুয়ারের ডিআরএম এর কাছে স্মারকলিপি দেন স্থানীয়রা। তাদের দাবি মতো ট্রেন থামছে, কিন্তু অভিযোগ শিবরাত্রির 3 দিন পর থেকে। রবিবার ছিল শিবরাত্রি, বৃহস্পতিবার সকাল থেকে ট্রেন থামছে রাজা ভাতখাওয়া স্টেশনে। দেখলাম যে 13 তারিখ থেকে কোনো ট্রেন রাজা ভাতখাওয়া স্টেশনে দাঁড়ায়নি এবং শিবরাত্রি শেষ হওয়ার গতকালকে থেকে আমরা দেখি রাজা ভাতখাওয়া স্টেশনে সমস্ত ট্রেন দাঁড়ানো আবার শুরু হয়েছে। দর্শন খুবই সমস্যা পড়েছিল তারা, এখন সবাই আলিপুরদুয়ার থেকেই ট্রেন ধরে নিয়েছে। শিবরাত্রি উপলক্ষে পুণ্যার্থীদের জন্য জয়ন্তী পর্যন্ত বাস চালিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। পুণ্যার্থীদের যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়েছিল বনাঞ্চল। শিবরাত্রি শেষ, পুণ্যার্থীর সংখ্যাও কমেছে, তাই বাস পরিষেবা বন্ধ, বনাঞ্চলও বন্ধ। ঠিক সেই সময় রাজা ভাতখাওয়া স্টেশনে থামছে ট্রেন। যদিও রেলের দাবি শিবরাত্রির আগে থেকেই ট্রেন থামছে রাজা ভাতখাওয়ায়।
ওরা ডিমান্ড করছিল 14 থেকে, আর তারপরে এটা ইমপ্লিমেন্ট 14 থেকেই হয়ে গেছে, কিন্তু আপনার যেটা নোটিফিকেশন আসছিল ওইটা 17 থেকে আসছে। এটা খুবই হাস্যাস্পদ এবং হতাশাজনক। রেল এখন সেখানে অস্থায়ীভাবে রাজাভাতখাওয়া রেল স্টেশনে 17 থেকে 22 কদিন রেল স্টপেজ দিয়েছে। এটা খুব দুর্ভাগ্যজনক। পলিটিক্স করার জন্য রেলের উপরে দোষারোপ, যেখানে যাবে ভক্তজন সেই রাস্তা তো আপনারা বন্ধ করে দিয়েছেন, সেই জায়গাতে আপনারা পারমিশন দিচ্ছেন না, আবার আপনি রেলকে দোষারোপ করছেন। এই রাজনীতি থেকে উপরে উঠে কাজটা করুন। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। মাদুর শিল্পকে চাঙ্গা করতে রাজ্যের উদ্যোগ। সবংয়ে 65 জন মাদুর শিল্পীকে প্রশিক্ষণ দেওয়া হবে মাদুর তৈরির সরঞ্জাম ঋণও। কথা বলবো দিগ্বিজয় রয়েছে সঙ্গে। দিগ্বিজয়, দেখো, ইতিমধ্যেই তুমি জানো পশ্চিম মেদিনীপুরের সবং মানেই কিন্তু মাদুর, এবং সেখানে মাদুর শিল্পীদের জন্য আরো এক ধাপ এগিয়ে উদ্যোগ নিল রাজ্য সরকার। যেখানে সবংয়ের রুইনালে যে মাদুর হাট রয়েছে, সেখানে যে সমস্ত মাদুর শিল্পীরা কাজ করতো তাদেরকে এবারে ওই মাদুর হাটে নিয়ে এসে রাজ্য সরকারের পক্ষ থেকে ট্রেনিং দেওয়া হবে, যাতে তারা আরো অত্যাধুনিক ডিজাইনের মাদুর তৈরি করতে পারে এবং সেই মাদুর সরঞ্জাম যাতে তারা বিক্রি করতে পারে। এই নিয়ে জেলা শাসক এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেছেন। সেখানে মন্ত্রী মানুষরঞ্জন ভূঁইয়াও ছিলেন। সব মিলিয়ে 118 জন রেজিস্ট্রেশন করেছিলেন, তাদের মধ্যে 65 জনকে ট্রেনিং দেওয়া শুরু হয়েছে। মন্ত্রী জানিয়েছেন এই মাদুর শিল্পীরা যারা রয়েছে তারা স্বল্প সুদে তারা টাকা পাবে সামগ্রী কেনার জন্য, এবং ওখান থেকে যে সমস্ত কাজ তারা পাবে সেই কাজগুলি বিক্রি করারও কোনো চিন্তা থাকবে না, কারণ মাদুর হাট যে সংস্থার অধীন থাকবে সেই মাদুর হাটে কিন্তু তারা কিনে নেবে। এবং পশ্চিম মেদিনীপুর জেলার সদরে একটি মাদুরের দোকান যাতে করা যায় সেটা নিয়েও কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে, জেলা শাসক কথা দিয়েছে। সব এই কাঠির উৎপাদনের জন্য এই মাদুর হাট বানানো হয়েছে। এই কাঠিটি আমাদের এখানে ঐতিহ্য সবংয়ের বুকে। এই কাঠি নিয়ে ট্রেনিংয়ের একটা উদ্যোগ করেছে রাজ্য সরকার। সেই রাজ্য সরকারের উদ্যোগে আমরা এখানে ট্রেনিং নিচ্ছি। সেই ট্রেনিং নিয়ে আমরা স্বাবলম্বন হতে পারবো। সবং মানে মাদুর, মাদুর মানে সবং। আগে ছিল সবং মানে বন্যা, বন্যা মানে সবং। কিন্তু 3,08,000 পপুলেশনের 50-50 পুরুষ আর মহিলা। এই মহিলাদের 90% মাদুরের সঙ্গে যুক্ত। মাদুরটাই শিল্প, মেয়েরাই হচ্ছে চ্যাম্পিয়ন। সবংয়ের মেয়েরা অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে। মাথা ভাঙায় রাস্তা সংস্কার, তৈরি হলো 3 কিলোমিটার পেভার ব্লকের রাস্তা। তামিজ মিয়ার বাড়ি কুশিয়ার বাড়ি রেলগেট পর্যন্ত রাস্তা তৈরি। রাস্তা তৈরিতে খরচ 2,82,00,000 টাকা। কথা বলবো রাজেশের সঙ্গে। রাজেশ, যাতায়াতের সমস্যা তো এবার মিটলো, গ্রামবাসীরা কি বলছেন, খুশি? দেখো, একদমই তাই। মাথাভাঙা 2 ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 3 কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে, এবং এই রাস্তা প্রায় 2,82,00,000 টাকা দিয়ে তৈরি হয়েছে। আগে এই রাস্তা দিয়ে যাতায়াতের সমস্যা হতো, তবে এখন পেপার ব্লকের এই নতুন রাস্তা পেয়ে কিন্তু প্রচুর গ্রামবাসীরা যাতায়াতের সমস্যা মিটেছে এলাকার প্রায় কয়েক হাজার সাধারণ মানুষ। ধন্যবাদ। এর আগে তো রাস্তাটা অনেক একটা খারাপ পরিস্থিতি ছিল, কিন্তু এখন পেপার ব্লকের রাস্তা হওয়াতে সাধারণ মানুষের খুব উপকার হয়েছে। এরকম উন্নয়ন আরও যদি হয় মনে হয় আরও ভালো হবে। যাওয়ার মতন কোনো রাস্তাটার পরিস্থিতি ছিল না, 5-6 বছর রাস্তাটা খারাপ ছিল। এখানে তমিজ মিয়ার বাড়ি থেকে শুরু করে তারিখে বাড়ি পর্যন্ত 2,82,00,000 টাকা ব্যয়ে এই পেভার ব্লকের রাস্তাটাও হয়েছে। এরকম মাছের শেড হচ্ছে এনবিডিডি থেকে, এবং আরও রাস্তা পাকা হচ্ছে।